8 তারিখে শুরু হওয়া বিএসএফ বিজিবির 4 দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বিকালে। কি আলোচনা ও সিদ্ধান্ত হলো এই বৈঠকে? আমি সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করেছি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে উন্মুক্ত সংবাদ সূত্রে 57তম বিএসএফ বিজিবি বৈঠকের পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন বা যৌথ বিবৃতির পূর্ণ পাঠ এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে বৈঠক শেষে যৌথ নথি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভাষ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে বৈঠক শেষে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যায়, আমি সেই চেষ্টা করছি। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুশিন ইস্যুতে অচল অবস্থা বহাল। বাংলাদেশের অবস্থান কি ছিল? সীমান্তে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো বা পুশব্যাক করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং কারো নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান কি ছিল? তারা অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজের দেশের আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী, দ্বিপাক্ষিক মানে বাংলাদেশের সাথে মিলে প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করতে দীর্ঘ সময় নিচ্ছে বলেও ভারতীয় পক্ষ অভিযোগ করছে, এমনকি বেশ কিছু কোনো উত্তরই পাঠাচ্ছে না। এইটা বিশ্লেষণ করলে কি পাই আমরা? এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। এটি সম্ভবত এই বৈঠকের সবচেয়ে বড় বাস্তবতা। ভবিষ্যতেও সীমান্তে পুশব্যাক নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, সীমান্ত হত্যা প্রশ্নে বাংলাদেশ চাপ বজায় রেখেছে। বাংলাদেশ এই বৈঠকে সীমান্ত হত্যা, আহত করা, নির্যাতন, নিরস্ত্র বাংলাদেশিদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগ এগুলো বন্ধ করার দাবি জোরালোভাবে তুলেছে। আর ভারত কি বলেছে? ভারত বলেছে তারা তাদের সীমানায় তাদের দেশের আইন অনুযায়ী বিচার করবে এবং সেইভাবে যে শাস্তি পাওনা, যেভাবে এই কেসগুলো দেখা দরকার সে সেইভাবেই করছে। এর বিশ্লেষণ করলে আমরা কি পাই? যদিও যৌথভাবে জিরো বর্ডার কিলিং ঘোষণা আসেনি, বাংলাদেশ বিষয়টিকে আবারও শীর্ষ আলোচ্য সূচিতে তুলতে সক্ষম হয়েছে। এটি ঢাকার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 জুন ঢাকা সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্ডার কিলিংয়ের যে নতুন সংজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ ভারত তার নিজস্ব সীমানায় অবৈধ প্রবেশ, চোরাচালান ইত্যাদি নিয়ে তাদের দেশের অর্থাৎ ভারতের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, এই সংজ্ঞা যেটা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, সেই সংজ্ঞা কিন্তু বিজেপি নিজেই মানল না, সেটা এই বৈঠকে দেখা গেল। তৃতীয়ত, ভারতের অগ্রাধিকার ছিল নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে। ভারতীয় পক্ষ জোর দিয়েছে সীমান্ত বেড়া ভাঙা, তার কেটে নেওয়া, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া, সীমান্ত অবকাঠামো নির্মাণে বাধা সৃষ্টি করা, এই বিষয়গুলোর ওপর ভারত জোর দিয়েছিল। বাংলাদেশ তারা এই বিষয়ের আলোচনায় তারা ভারতের কথার তারা প্রতিবাদ করেছে। আমরা বিশ্লেষণ করলে কি পাই? ভারতের কাছে বর্তমানে মূল রাজনৈতিক বার্তা হলো সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অবৈধ অভিবাসন প্রশ্নটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে দিল্লি সেই অবস্থান থেকে সহজে সরে আসবে না। কয়েকদিন আগে গ্রামবাসীরা, বাংলাদেশিরা ও বিজিবি একত্রে প্রায় 80 কিলোমিটার সীমান্ত বেড়ার তার কেটেছিল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ভারত এই ঘটনার উল্লেখ করে বিজিবিকে সতর্ক করে দিয়েছে, এই বলে যে এমন ঘটনা ভবিষ্যতে ঘটানোর চেষ্টা হলে বিএসএফ
চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাতে যদি মৃত্যুর হয়, বর্ডার কিলিং হয়, তাতেও বিএসএফ পিছিয়ে আসবে না এবং সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএসএফ এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চতুর্থত, কেন এই বৈঠক আগের বৈঠকগুলোর তুলনায় তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় সীমান্ত বৈঠক। দ্বিতীয়ত, পুশ-ইন বা পুশব্যাক ইস্যু গত এক বছরে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বিরোধে পরিণত হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে খুবই খারাপ একটা জায়গায় পৌঁছেছে এই পুশব্যাক ইস্যুতে, অন্যান্য ইস্যু যদিও আছে। তৃতীয়ত, সীমান্তে একাধিক মুখোমুখি অবস্থান, যেটাকে স্ট্যান্ড অফ বলা হয়, সেটা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। এটার বিশ্লেষণ করলে আমরা কি পাই? দুই দেশই বুঝেছে যে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এবং এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে কথাটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে পরিস্থিতিতে সীমান্ত সরগরম হচ্ছে, তাতে আগামী দিনে কিন্তু দুদেশের সম্পর্ক, এমনকি সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ থেকে বড় কিছুও ঘটতে পারে। এবং এটা পারে বলেই মতভেদ থাকা সত্ত্বেও এই বৈঠকে ঠিক হয়েছে যে স্থানীয়ভাবে যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে স্থানীয় পর্যায়ে। তাহলে এইবার আসি শেষ যে কথা সেইখানে। বাংলাদেশ কি কিছু অর্জন করেছে এই মিটিং থেকে, এই বৈঠক থেকে? আর ভারত বা কী পেল? আদৌ কিছু পেয়েছে কি? দেখুন, বাংলাদেশের অর্জন কথাটা প্রথমে আসি। সেটা হচ্ছে পুশব্যাক প্রশ্নটি অন্তত আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে পুশব্যাক নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, ভারতকে বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে। বাধ্য করবে, কারণ এখানে তো আলোচনার জন্যই আসছে, এখানে তো লড়াই করতে আসছে না। সীমান্ত হত্যা, তৃতীয়ত, সীমান্ত হত্যা এবং মানবাধিকার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে। তবে সীমাবদ্ধতা কোথায়? ভারত তার অবস্থান এক চুল পরিবর্তন করেনি। পুশব্যাক বন্ধের কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি ভারত বিন্দু মাত্র দেয়নি। অর্থাৎ যেভাবে পুশব্যাক চলছে আগামী দিনে সেইভাবেই চলবে। এইবার আসি সামনের কয়েক মাসে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে এইবার দেখা যাক। তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, স্ট্যাটাস কো, অর্থাৎ বৈঠক চলবে, সীমান্তে মাঝে মধ্যে পুশ-ইন বিতর্ক, ছোটোখাটো স্ট্যান্ড অফ, এগুলো চলতেই থাকবে, অর্থাৎ যেমন চলছে এখন তেমন চলবে। দ্বিতীয়ত, যাচাই ভিত্তিক প্রত্যাবাসন ব্যবস্থা, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ন্যাশনাল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বিচার করে তাদের ফেরত নেওয়ার ব্যাপারটা দেখা হবে। সেই নাগরিকত্ব যাচাইয়ের দ্রুততর পদ্ধতি নিয়ে দুদেশ আগামী দিনেও কাজ করতে পারে। আর তৃতীয়ত, নতুন উত্তেজনা কি? যদি আবার বড় আকারে পুশ-ইন বা পুশব্যাক বা সীমান্তে হতাহতের ঘটনা ঘটে, তাহলে রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্তের উত্তেজনা দুটোই দ্রুত বাড়তে পারে। তাহলে এই বৈঠকের এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তার সারসংক্ষেপ করলে কি বলতে পারি? এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যেতে রাজি, কিন্তু পুশব্যাক প্রশ্নে এখনো মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। অর্থাৎ বৈঠকটি সম্পর্ক ভাঙনের দিকে যায়নি, আবার কোনো বড় সমঝোতাও তৈরি করতে পারেনি। কাঁটাতারের বেড়া, সেখানেও ভারত তার অবস্থান থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেনি। আগামী দিনেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলবে এবং ভারত কোনো রকম এখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি আপাতত ম্যানেজড টেনশন, মানে যে টেনশনকে মোটামুটি ম্যানেজ করা যায় এমন একটা পর্যায়ে রয়েছে। যদি আগামী কয়েক ঘন্টা বা আগামীকাল পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশনস জেআরডি সেটা যদি প্রকাশিত হয়, তাহলে তার ভাষা, ব্যবহৃত শব্দ, মানে এগ্রিড হয়েছে কিনা, কোনো পয়েন্ট কতটা এগ্রিড হলো, কিংবা এগ্রিড না হয়ে নোটেড হলো, কিংবা রেইটারেটেড হলো, মানে পুনরায় এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হলো, আবার এক্সপ্রেসড কনসার্ন, যে এই ব্যাপারে দুদেশ কারা কি কনসার্ন বা তাদের চিন্তা ব্যক্ত করলো, এই সব বিশ্লেষণ করে আরও গভীর কূটনৈতিক পাঠ আমি করতে পারবো, এবং সেটা সম্ভব হলে আপনাদের সামনে তখন নিয়ে আসব। আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।